হ্যালো এভরিওয়ান, আমি সারা। আপনাদের সঙ্গে আপনারা শুনছেন সারাস হুইসপার। আজ শুনবেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ, পর্ব সংখ্যা 9। কিছুক্ষণ আগে চৌধুরী ম্যানশনে এসে পৌঁছেছেন ইশতিয়াক চৌধুরী। ড্যাডকে কাছে পেয়ে ইয়ানা, ইনায়া, ঈশান, ইভান সবাই গোল হয়ে বসে ড্যাডের সাথে গল্প করছে। এত বড় হয়ে গেলেও এই একটা স্বভাব ওদের ভাই বোনদের পাল্টায়নি। যখনই ড্যাড বিজনেস ট্যুর থেকে বাড়ি ফেরে তখনই সবাই মিলে ট্যুরে কি হলো না হলো সেই গল্প শুনতে বসে। আচ্ছা, তোমরা এবার ড্যাডকে ছাড়ো, তাকে গিয়ে ফ্রেশ হতে দাও। আড্ডার আসর আবার ওবেলায় বসাবে, বর্ষা বেগম বললেন। সে না হয় ফ্রেশ হওয়া যাবে পরে, আগে আমার পুত্রবধূকে দেখি। জ্যাম, বউ কোথায়? ড্যাড, ও আসলে আমি এখানে। ইভানকে মাঝপথে থামিয়ে দিয়ে মুগ্ধ বলে ওঠে, গিয়ে সালাম দেয় তার শ্বশুরমশাইকে। একেবারে হুমুর মতো দেখতে। ইশতিয়াক সাহেব বললেন, হুমু? অবাক হয় মুগ্ধ। মুগ্ধের কথা ধ্যান ফিরে ইশতিয়াক সাহেবের। এইভাবে সবার সামনে হুমুর নাম নিয়ে বোকামি করেছেন তিনি। কিছুটা বিব্রত হয়ে ওঠেন। বসরা, আমি রুমে গেলাম। কোনো রকমে স্থান ত্যাগ করেন তিনি। পিছনে ফেলে যান বিশ্বত একদল মানুষ। কিছুক্ষণ আগে বলা ঈশানের কথা শুনে থম মেরে বসে আছে মেহু। যেটা ঈশান বলে গেল সেটা কি সত্যি? আরফিন কি সত্যি, নাকি গায়ের জ্বালা মেটালো ঈশান? তাকে জানতেই হবে সেটা। ঠক ঠক। জামা পাল্টানোর সময় দরজায় করাঘাত হতেই পিছন ফিরে তাকায় আরফিন। সামনে দাঁড়ানো রমণীকে দেখে দুদণ্ড থমকায় সে। উফ! আরফিনের মনে হচ্ছে যেন কত যুগ পর নিজের মেহুপরীকে এই মেয়ে এত নিষ্পাপ দেখতে কেন। মন যায় সারাদিন সামনে বসে দেখেই যায়, তবুও যেন তার আশায় মেটে না। আবেগপ্লুত হয়ে এগিয়ে আসে ওরা দুজন দুজনার দিকে, জড়িয়ে ধরে একে অপরকে। এ যেন এক বহু প্রতীক্ষার ফল। ভালোবাসার মানুষের বুকে যে কি পরিমাণ শান্তি আছে তা শুধুমাত্র যারা ভালোবেসেছে তারাই জানে। আরফিন আর মেহু এই মুহূর্তে স্থান, কাল, পাত্র নির্বিশেষে একে অপরের মধ্যে দুদণ্ড মানসিক শান্তি খোঁজাতে মগ্ন। দুজনার চোখের জল ছুঁয়ে যাচ্ছে দুজনার শরীর। ফ্রান্সে আপাইয়ের সেই পানিতে নেশাদ্রব্য তুমি মিশিয়েছিলে আরফিন ভাইয়া? মেহুর কথায় চমকে চোখ খোলে আরফিন। গোটা শরীরে যেন শীতল স্রোত বয়ে যায় তার। মেহুর থেকে সরে আসে আরফিন। তোকে কে বলল? কথাটা কি ঠিক? আরফিন নিজের চোখ লুকাতে ব্যস্ত। তোমার নীরবতাকে কি আমি তাহলে হ্যাঁ ধরে নেব? আসলে ছি আরফিন ভাইয়া, ছি। কি করে পারলে তুমি বড় ভাই হয়ে নিজের বোনের সাথে অমন করতে? লজ্জা লাগলো না অন্যের কাছে টাকার বিনিময়ে বোনকে বেচতে? মেহুপরি, একেবারে নাম নেবে না আমার তোমার ওই নোংরা মুখে। কেন করেছিলে অমন? কি হলো বলো? ফ্রান্সে ওই নাইট ক্লাবে জুয়ায় হেরে গিয়ে আমাদের অনেক টাকার ঋণ হয়ে গিয়েছিল, প্রায় 50 লাখ। আমি আর তুর্য ওখান থেকে বেরিয়েও আসতে পারছিলাম না যে তুর্য অন্য কাউকে ম্যানেজ করে টাকাটা শোধ করবে। তখন ইভান এসে আমাকে একটা অফার দেয় যে ও আমাদের সব টাকা শোধ করবে, বদলে ওই রাতের জন্য মুগ্ধতাকে ওর চাই, ব্যাস। মাথা নিচু করে একদমে সবটা বলল আরফিন। আমার কাছে আর উপায় ছিল না, বিশ্বাস কর মেহু। আমি বাধ্য। কোনটা বাধ্য হয়ে? জুয়া খেলাটা, নাকি নিজের বোনের জীবন নষ্ট করাটা? আমি তো ভাবতেই পারছি না যে তুমি যে কিনা আমাদের দুই বোনকে অন্য ছেলের সাথে কথা পর্যন্ত বলতে দিতে না, সেই তুমি কিনা নিজের বোনকে এক রাতের জন্য একটা অচেনা মানুষের কাছে বেচে দিলে। আপাকে 50 লক্ষে বেচেছিলে। অনলি হলে আমাকে কত টাকায় বেচতে আরফিন তালুকদার? মেহু, ছি। আমি তোমাকে ভালোবেসে এত কষ্ট পেলাম ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। ঈশান বলার সময় আমি ভেবেছিলাম হয়তো ও ইচ্ছা করে তোমার নামে মিথ্যা বলছে, কিন্তু এখন তো দেখছি তোমার থেকে ঈশান অনেক ভালো। অন্তত নিজের বোনকে তো অন্যের কাছে বেচে দেয় না। মেহু কাঁদতে কাঁদতে গেস্ট রুম থেকে ছুটে বেরিয়ে যায়। সে খেয়ালও করে না একজোড়া চোখ সেই দৃশ্য দেখে পৈশাচিক হাসি হাসছে। তোমার কফি চৌধুরী সাহেব।
বুশরা বেগমের কথায় বই থেকে মুখ তুলে তাকায় ইশতিয়াক চৌধুরী। বুশরা বেগম কফি দিয়ে বেরিয়ে যেতে নিলে ইশতিয়াক চৌধুরী স্ত্রীর হাত ধরে আটকান, তাকে নিজের পাশে বসান। চলে যাচ্ছে যে বউজান? এখন আর বুঝি আমাকে মনে লাগে না? না হতেই পারে, বুড়া হয়েছি তো। আমার কাছে তুমি চির নতুন চৌধুরী সাহেব। আমি হয়তো তোমার সাথে 33টা বছর সংসার করে তোমার 5 সন্তানের মা হয়েও আজও আমি তোমার মনের মানুষ হতে পারলাম না। এই আফসোস আমার সারা জীবনের। কে বলেছে বউ তুমি আমার মনের মানুষ নয়? তুমি তো আমার সব। তাহলে এখনো সে কেমন দেখতে ছিল মনে আছে কি করে তোমার? আসলে নিচে যখন মুগ্ধতামাকে দেখলাম তখন ক্ষণিকের জন্য মনে হলো আমার সামনে হয়তো সেই 35 বছর আগেকার অষ্টাদশী যুবতী হুমো দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমিই বলো, দুজনা অদ্ভুতভাবে দেখতে কি একই রকম না? ওই জন্যই তো ওই মেয়েকে আমার সহ্য হয় না। কেন? মুখের মিল থাকলেও তো ওরা আলাদা মানুষ বুশরা। আর তাছাড়াও তোমার বড় ছেলে ইভানের স্ত্রী মুগ্ধতা মা, এবাড়ির বড় বউ। তোমার ছেলেরা যে কোনো তালুকদার বাড়ির মেয়েদেরকে বিয়ে করলো তা আমি বুঝি না বাবু। তা না এত ভালো মেয়ে, ইভানকে কত ভালোবাসে, তবুও ছেলে আমার কথা শুনলে তো। সে তো তার মুগ্ধের নেশায় মুগ্ধ। বউয়ের কথায় হেসে ওঠে ইশতিয়াক চৌধুরী। বিশ্বাস করো বউ, তোমাকে না একদম ওই হিটলার শাশুড়িগুলোর মতো লাগছে দেখতে। সবসময় ফাজলামি করবে না চৌধুরী সাহেব। আমি আমার ছেলে মেয়েদের অনেক ভালোবাসি, এমনকি ছেলের বউদেরও ভালোবাসি, কিন্তু ওই তালুকদার বাড়ির মেয়েদের আমার সহ্য হয় না। আর কেন হয় না তা তোমার অজানা নয়। চিলেকোঠার ঘরের ভিতর থেকে আলো বেরিয়ে আসছে, আর খুবই ক্ষীণ আওয়াজও শোনা যাচ্ছে এক নারীর স্বর। খুব মনোযোগ দিয়ে না শুনলে তা শোনাও হয়তো যাবে না। সিঁড়ি দিয়ে উঠে আসছে মুগ্ধ। একটা নম্বরে বারবার ফোন করছে সে। রিং রিং রিং। হ্যালো, কে? আমি মুগ্ধতা। আজ একবার দেখা করা যাবে? কেন, কিছু হয়েছে? না, তবে জরুরি কথা ছিল। আপনার কাজের চাপ না থাকলে আজ সন্ধ্যায় ক্যাফেতে মিট করি। আপনাকে আমি লোকেশন সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তবে তুমি আসছো আমার সাথে দেখা করতে, সেটা যেন কেউ না জানে। হুম। ফোন কেটে দিয়ে অপর পাশের মানুষটিকে অ্যাড্রেস পাঠায় সে। নিজের রুমের দিকে আসতে নিতেই ছাদের সিঁড়িতে তার চোখ আটকায়। ধীর পায়ে এগিয়ে যায় চিলেকোঠার দিকে। ওই আলোটা ওই ঘর থেকে আসছে কেন? কে গোঙাচ্ছে এভাবে? এ বাড়িতে তো কারোর এখানে আসার কথা নয়, তাহলে এই ঘরে কে আছে? মনে সাহস নিয়ে চিলেকোঠার ঘরের দরজা ঠেলে মুগ্ধ। একটু ঠেলতেই খুলে যায় পুরোটা, কিন্তু সামনে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে হাতে থাকা ফোনটা মেঝেতে পড়ে যায়। ভয়ে চোখ বুজে আসে মুগ্ধর। মুখ দিয়ে বেরিয়ে আসে শুধু দুটো শব্দ, প্লিজ না। ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেলে মনে হয় যেন পৃথিবীতে বেঁচে থাকাটা সব থেকে বেশি কঠিন হয়ে ওঠে। মেহুর মনের অবস্থাও আজ কিছুটা সেই রকম। রুমের বারান্দায় দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে মেহু। চোখের জল যেন আজ তার বাঁধই মানছে না। কি করে পারলো তার আরফিন ভাইয়া এরকম করতে? একবারও মনে বাঁধল না? হঠাৎ ঘাড়ে ঠোঁটের উষ্ণ স্পর্শ পেতেই সে চমকে ওঠে। গোটা শরীরে যেন কম্পন খেলে যায় তার। পিছনে দাঁড়ানো মানুষটার থেকে সরে আসার চেষ্টা করতেই বলিষ্ঠ বাহুদয় তাকে আঁকড়ে ধরে। ঈশান, আজকে না, প্লিজ ছাড়ুন। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে মেহু, কিন্তু কোনো লাভ হয় না। যতই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ততই ঈশান মেহুকে নিজের সাথে মিশিয়ে নিতে থাকে। ধীরে ধীরে মেহুর ঘাড় থেকে গলায় নেমে আসে ঈশানের ওষ্ঠদয়। অস্বস্তিতে অন্যদিকে মুখ ঘুরায় মেহু। মেহুকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতে দেখে ভ্রু কুঁচকে আসে ঈশানের। মুখ ঘুরানোর কি আছে? এতটাই কি অসহ্যকর ও মেহুর কাছে? স্ত্রীর গলায় আলতো করে কামড় দেয় ঈশান। আহ! অন্যদিকে মুখ ঘোরাচ্ছ কেন বৌসোনা? ভাতারকে দেখার পর বুঝি বরের আদর আর মনে ধরছে না? ঘৃণায় বুঝে আসা চোখ ফট করে খুলে তাকায় মেহু। মুখ ঘুরিয়ে ঈশানের চোখে চোখ রাখে। একদিন কি ওইসব না করলে চলে না আপনার?
ওই একদিন গতকালই হয়ে গিয়েছে। এতই যখন শরীরের চাহিদা আপনার, আমাকে জোর না করে পতিতাপল্লীতে যান না আপনি, সেখানে স্বেচ্ছায় কেহ আপনার সঙ্গ দেবে। মেহুর বলা কথায় অবাক হয় ঈশান। মেহুকে ছেড়ে সরে আসে। নিজের স্বামীকে পতিতাপল্লীতে যেতে বলতে তোমার বাঁধল না মেহিক? না, বাঁধল না। যে স্বামী শরীর ছাড়া আর কিছুই বোঝে না, বউয়ের গায়ে কথায় কথায় হাত তোলে, সেই মানুষ আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে কে যোগ্যতা রাখে? তোমার ওই আরফিন, যে কিনা নিজের প্রয়োজনে নিজের বোনকে বেচে দেয়। বারবার এক কথা বলবেন না, আপনারা সবাই একই রকম। আরফিন ভাইয়া যেমন নিজের বোনকে বেচতে পারে, তেমন আপনিও নিজের প্রয়োজনে নিজের বউকে বেচতে পিছপা হবেন না। মেহুর কথায় ঈশান রেগে গিয়ে চোয়াল খামচে ধরে। মেহুর খুব সাহস বেড়ে গেছে, তাই না? নিজেকে বিশাল কিছু মনে করো তুমি? আজ আরফিনের জন্য কষ্ট পাচ্ছ। তুমি কিরকম মানুষ ভুলে যাচ্ছ? অতীতে কি করেছো মনে নেই? কি কি করেছি আমি? জানো না বুঝি? ন্যাকা সাজছ? মনে করো, মনে করো, ভালো করে মনে করার প্র্যাকটিস করো। ঈশান মেহুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে মেহু একটা কথা ভাবতে থাকে। কি এমন করেছে ও, যার কথা ঈশান বারবার বলে? কি এমন পাপও করেছে? চিলেকোঠার ঘরের দৃশ্যে দরজার কাছে থমকে গেছে মুগ্ধ। ভিতরে যাওয়ার সাহস তার আর হচ্ছে না। মনে সাহস নিয়ে সামনে এগোয় সে। দেখে সামনের বেডে একজন শুয়ে আছে। গোটা শরীর তার এক বিশেষ ধরনের চাদরে ঢাকা। মানুষটি মুখ ঘুরিয়ে রেখেছে। মানুষটির আরেকটু কাছে এগিয়ে যেতে শুনতে পায় যেন সে হালকা স্বরে গোঙাচ্ছে। গলার নিচে লাল দাগ চোখে পড়তেই আতঙ্কে কেঁপে ওঠে মুগ্ধ। অজানা ভয় জেঁকে ধরে তাকে। কাঁপা কাঁপা হাতে বেডে শোয়া মানুষটির গায়ের উপরের চাদর সরায়। চমকে 5 পা পিছিয়ে যায় সে। দেখে সেই মানুষটার শরীরটা পুরোটাই লাল চাকা চাকা দাগ। দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে পুরোটাই। এতটাই বীভৎস দেখতে লাগছে যে কেউ দেখলেই তার অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য। পিছুতে গিয়ে একটা তুলে পা লেগে মাটিতে পড়ে যায় মুগ্ধ। ফুপিয়ে কেঁদে ওঠে সে। সে কোনোদিনও ভাবেনি যে এই মানুষটাকে কোনোদিনও এই অবস্থায় দেখতে হবে। চিরচেনা মুখটাও যেন আজ চেনা দায় হয়ে উঠেছে। আচ্ছা, এই মানুষটা এখানে চৌধুরী ম্যানশনে কেন? ইভানের কেউ হয় কি? কোনো রকমে নিজেকে সামলায় মুগ্ধ। এখানে এইভাবে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেউ দেখে নিলে সমস্যা হবে। বাড়ির সবাই যখন এই ঘরটাকে ওদের 2 বোনের আড়ালে রাখতে চেয়েছে, তার মানে তারা কেউ চায় না এই চিলেকোঠার ঘরে মেহু বা মুগ্ধ আসুক। মুগ্ধ! ইভানের চিৎকারে নিজের ভাবনা থেকে বেরোয় মুগ্ধ। তাদের বেডরুম থেকে ইভান তাকে ডাকছে। আর এখানে থাকা ঠিক হবে না। খাটে শুয়ে থাকা মানুষটার দিকে এগিয়ে যায় মুগ্ধ। তার গায়ের ওপরের চাদরটা আগের মতো ঢাকা দিতে দিতে মানুষটার মুখের দিকে তাকায় মুগ্ধ। আর একবার চোখের কোণা ভরে ওঠে তার। ঠোঁট কামড়ে কান্না আটকে সব আগের মতো করে চিলেকোঠা থেকে সে বেরিয়ে আসে। ইভান হাতের ঘড়ি সাইড টেবিলে খুলে রাখছে। হঠাৎ ধাক্কা অনুভূত হতেই অবাক হয় ইভান। কে জিজ্ঞেস করার আগেই তার নাকে চিরচেনা চুলের সুবাস এসে পৌঁছায়। উফ, কি শ্যাম্পু ইউজ করে মেয়েটা! এত মাতাল করা সুগন্ধ ছাড়ে কেন? সারাদিন মন চায় চুলে নাক ডুবিয়ে বসে থাকি। নাক টানার আওয়াজে ধ্যান ভাঙে ইভানের। পিছনে ফিরে হাতের আছিলায় নিজের প্রাণপ্রেয়সীর মুখখানিকে তোলে। ওয়াই আর ইউ ক্রাইং স্নোফ্লেক? কেউ তোমায় কিছু বলেছে? একটা আবদার করব, রাখবেন ইভান? মুগ্ধ কোনো কিছু চাইবে আর ইভান সেটা দেবে না? এত বড় বুকের পাঠা ইভান চৌধুরী নেই মুগ্ধ। টেল মি বেব, হোয়াট ডু ইউ ওয়ান্ট? একবার শক্ত করে জড়িয়ে ধরবেন আমাকে? ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে মুগ্ধ। মুগ্ধের কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ইভান। 2 হাত ছড়িয়ে দিতেই ইভানকে জাপটে ধরে মুগ্ধ। এতক্ষণ ধরে যে কান্নাগুলো গলায় আটকে ছিল, তা যেন ভালোবাসার পরশ পেতে সব একসাথে বেরিয়ে আসতে চাইছে। ইভানের শার্টটা চোখের জলে ভিজে যাচ্ছে, তবুও মুগ্ধের থামার কোনো নাম ইভান দেখছে না। এই মেয়েটা মাথায় আবার তার কেটে গেল নাকি?
মুগ্ধ বেব, কি হয়েছে সোনা? এমন কাঁদছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে ইভান। কেন সবসময় ভালো মানুষদের সাথেই এমন হয়? কি হয়? ভালো মানুষটাই কষ্ট পায়, আর যে খারাপ সে বিন্দাস থাকে। উত্তরে ইভান বিশ্বাসের হাসি হাসে। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সবকিছুরই একটা সঠিক সময় থাকে মুগ্ধ। একটা জিনিস মনে রাখবে, আল্লাহ ছেড়ে দেন না। আমার না বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে ইভান, আমি কাউকে বলতে পারছি না। এই মুগ্ধ, তাকাও আমার দিকে। কি হয়েছে? এমন করছো কেন তুমি? কি হয়েছে? ইভান সোফায় বসায় ওকে। মুগ্ধ, কি হয়েছে আমাকে বলো জান। আমি যখন স্কুলে পড়ি, ওই ক্লাস 8-এ হবে, তখন আমাদের পাড়ায় নির্মল ভাইয়া একটা মেয়ের জন্য অনেক পাগল ছিল। ভাইয়ার ব্যাচমেট ছিল সে। ছোট থেকেই আমাদের বাড়িতে নির্মল ভাইয়া বেশি সময় থাকতো, ভাইয়ার সাথে আড্ডা মারতো। ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। দুটো পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল। নির্মল ভাইয়া যে মেয়েটিকে ভালোবাসতো, সে মেয়েটি দেখতে আগুন সুন্দরী ছিল জানেন। যেমন দুধে আলতা গায়ের রং, তেমনই টানা টানা চোখ। যে একবার দেখবে তার চোখ ফেরানো দায়। ভাইয়াদের ভার্সিটিতে মাস্টার্সে পড়তো আপুটা। তখন ভাইয়া ও নির্মল ভাইয়া অনার্স ফাইনাল ইয়ার। আপুটা সিনিয়র থাকলেও নির্মল ভাইয়ার ভালোবাসায় কোনো কমতি ছিল না। নির্মল ভাইয়া ওই আপুটার কাছে পড়া জানতে যেত মাঝে মাঝে তাকে দেখার জন্য। এভাবেই একদিন আপুটার সাথে তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন আপুটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে নির্মল ভাই। আসলে আম্মুকে বলার পর আম্মুই দাওয়াত দিয়েছিল আপুটাকে। আম্মু আব্বু বরাবরই নির্মল ভাইয়াকে খুব স্নেহ করত, নিজেদের সন্তানের মতোই ভালোবাসতো নির্মল ভাইয়াকে। সেইবার আমার প্রথমবার আপুটাকে দেখি। যেমন সুন্দর দেখতে, তেমনই সুন্দর তার ব্যবহার। সেই থেকে আমরা নির্মল ভাইয়াকে খেপাতাম ওই আপুর নাম নিয়ে। তারপর 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 হঠাৎ কি হলো জানি না। একদিন স্কুল থেকে ফিরে এসে শুনলাম নির্মল ভাইয়া নাকি সুইসাইড করেছে। সে আর বেঁচে নেই। জানেন ইভান, আমার কাছে ভাইয়া আর নির্মল ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য ছিল না। ওরা দুজনেই আমার একই রকম ছোট বোনের মতো কেয়ার করত। আমার কাছে নির্মল ভাইয়াও আমার আর এক ভাইয়া ছিল। তবে এইভাবে মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়ি। আমি আজও জানি না কেন নির্মল ভাইয়া নিজেকে শেষ করেছিল। গরিব মা বাবার একমাত্র ছেলে হয়েও কেন সে নিজেকে ওভাবে শেষ করলো? তোমার সেই আপুটার খোঁজ পেয়েছিলে? হয়তো প্রেম ঘটিত কোনো কারণ, জানি না। আমি তখন মাত্র 13 বছরের কিশোরী ছিলাম। অত কিছু আমার মাথায় আসেনি। আজ এই কথাগুলো কেন মনে পড়লো তোমার মুগ্ধ? আজ অনেকদিন পর আমি সেই আপুটার খোঁজ পেয়েছি ইভান। কোথায় সে? আপনাদের চিলেকোঠার ঘরে। মুগ্ধের কথায় ইভান হতভম্ব হয়ে যায়। তার মানে মুগ্ধ চিলেকোঠার ঘরে গেছিল। কি দেখেছে সে? কিছু বুঝতে পারেনি তো? সব কিছু জেনে গেল নাকি? কোথায় হারালেন ইভান? আপুটা আপনাদের বাড়িতে কেন থাকে? সে কি আপনাদের কেউ হয়? মুগ্ধের কথায় ঘামতে শুরু করেছে ইভান। এবার কি বলবে, কি উত্তর দেবে সে? কোন আপু? কার কথা বলছো তুমি মুগ্ধ? আমাদের চিলেকোঠার ঘরে কেউ থাকে না। আর এত বড় বাড়ি থাকতে কেউ ওই চিলেকোঠার ঘরে কেন থাকবে বলো তো? সেটাই তো আমার কথা ইভান। কেন ওই ঘরে সেই মানুষটা ছিল? আরে নেই রে বাবা কেউ ওখানে, তুমি ভুল দেখেছ। ঠিক আছে, তাহলে চলুন আপনাকে দেখাচ্ছি। মুগ্ধ ইভানের হাত ধরে চিলেকোঠার ঘরে নিয়ে যেতে থাকে। ঘরের বাইরে দরজা খুলে ভিতরে ঢুকে যা দেখে সেটা দেখে মুগ্ধ অবাকের সপ্তম আকাশে পৌঁছে যায়। গোটা ঘর ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। এমনকি এখন দেখলে কেউ বলবেও না যে এখানে কিছুক্ষণ আগে একজন বিছানায় শুয়েছিল। দেখে মনে হচ্ছে যেন বহুদিন ধরে একটা পরিত্যক্ত ঘর পড়ে রয়েছে। এটা কিভাবে সম্ভব? একটু আগেই তো এখানে। শুনছিলেন উপন্যাস তোমার নেশায় মুগ্ধ। কেমন লাগলো আজকের পর্ব একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। ধন্যবাদ সকলকে।